পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়েছি। বাংলা মডেল প্রশ্ন সেট 4 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি দেখাবো। আমার এই ভিডিওতে আমি ইতিপূর্বে আরও বেশ কয়েকটি ভিডিও তোমাদের দিয়েছি এবং সকল বিষয়ে ভিডিও পাবে, অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত, পরিবেশ আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা দেখে আসতে পারবে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে প্রশ্নটি 4 নম্বর, এটা আসছে কত ভাইটা এমএন হাই স্কুল এবং আর আসছে বোলপুর হাই স্কুল, অর্থাৎ দুটি স্কুলে এই প্রশ্নটা এসেছে, যেটা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে নেওয়া। তো এখানে 1 নম্বরে টোটাল 6টি এমসিকিউ, 2 নম্বরে দেখতে পাচ্ছ টোটাল 10টি 1 নম্বরের প্রশ্ন এবং 3 নম্বরে হচ্ছে বর্ণগুলো সাজিয়ে লিখতে হবে, 4 নম্বরে অর্থ লেখো। ঠিক আছে, তো আমরা এক এক করে প্রশ্নগুলির উত্তর বিশ্লেষণে যাব। তার আগে পুরো প্রশ্নটা একটু দেখে আসি। এই যে গেরুয়া সমুদ্রটি হলো ডুলং সুবর্ণরেখা কংসাবতী ডুলং ও সুবর্ণরেখার যেখানে মিলেছে। তাহলে এরকম করে বেশ কয়েকটা প্রশ্ন আসছে, আমরা সমস্ত প্রশ্নের উত্তর 1 নম্বরের প্রশ্ন। তো এটা তোমার কিন্তু আছে এত মুন্ডার কাহিনী থেকে, এখানে তোমরা খুঁজে নেবে। ঠিক আছে, তা আমরা সরাসরি চলে যাচ্ছি। গেরুয়া সমুদ্রটি হলো মূলত ডুলং ও সুবর্ণরেখা যেখানে মিশেছে, সেটা ক্লিয়ার। অর্থাৎ ঘ নম্বরের উত্তর হবে ডুলং ও সুবর্ণরেখা নদী যেখানে মিলছে, সেই মিলন স্থানে জল গেরুয়া রঙের মতো দেখায়, তাই তাকে গেরুয়া সমুদ্র বলা হয়েছে। এরপর সুরভীর ছিলেন একজন সর্দার, আদিবাসী রাজা, বর্ণজীবী না যাত্রা শিল্পী। আমরা যদি দেখি এটাও কিন্তু এত আমন্ডার কাহিনী, এখানে বর্ণনা আছে, তোমরা এখান থেকে দেখে নিবে। আমরা উত্তরটা দেখে বলে দেই। সুরভীর ছিলেন একজন আদিবাসী রাজা। গল্পে সুরভীর ছিলেন জলের নেতা এবং প্রধান ব্যক্তি হিসেবে উল্লেখ আছে, তাই তাকে আদিবাসী রাজা বলা হয়েছে। এরপরের প্রশ্ন, ও যেন দিনের বেলাকার রাত্রির বালক সন্ন্যাসীর বিভাগী হয়ে যাবার সময়, কোন সময়? সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা, রাত্রিবেলা? আসলে এটা হচ্ছে কি সন্ধ্যাবেলা, গ নম্বর উত্তর। ঠিক আছে, কারণ সন্ধ্যার সময় আলো কমে যায় এবং চারপাশে কিছুটা অন্ধকার হয়ে আসে, তাই একে দিনের মধ্যে রাতের মতো সময় বলা হয়েছে। এরপরে রূপকথার গল্পে যেটি থাকে না, রূপকথার গল্পে দত্তিদানব থাকে, পক্ষীরাজ থাকে, রাজপুত্র থাকে, কিন্তু উড়োজাহাজ থাকে না। তাইলে উত্তর হবে উড়োজাহাজ। ও যেন দাঁড়িয়ে আছে, আমরা উত্তরটা দেখে নিই। রূপকথার গল্পে যে উড়োজাহাজ, কারণ রূপকথা গল্পে সাধারণত দৈত্যদানব, পক্ষীরাজ, ঘোড়া, রাজপুত্র ইত্যাদি থাকে, কিন্তু আধুনিক জিনিস যেমন উড়োজাহাজ সাধারণত থাকে না। মোর বলতে বোঝানো হয় গোলা, হলো না, বাঘ, বাঘ বোঝানো হয়, যোগ এবং চওড়া, এটা না, শুধু বাঘ। তাহলে উত্তর হবে বাঘ। ও যেন দাঁড়িয়ে আছে কেউ, এখানে যার যত কথা বলা হয়েছে তা হলো নারকেল গাছ, নারকেল গাছের কথা বলা হয়েছে। দূর থেকে নারকেল গাছ অনেক সময় এমন মনে হয় যেন কেউ দাঁড়িয়ে আছে। এরপরে যেটা হচ্ছে মোর বলতে কি বোঝানো হয়, মোর বলতে মূলত গোলা বাঘ, বাঘ যেটা আর কি, বাঘ বোঝানো, রাস্তার মোড়, রাস্তা বা পথ যেখানে ঘুরে যায় বা দিক পরিবর্তন করে তাকে মোর বা বাঘ বলা হয়। এরপর আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন, বুনোহাঁস গল্পটি কার লেখা? এরকম, তার আগে প্রশ্নগুলো একবার দেখে আসি এক নজরে। টোটাল 10টি প্রশ্ন। আমরা প্রথমে 1 নম্বর, বুনোহাঁস গল্পটি কার লেখা? আমরা যদি বুনোহাঁস দেখি, এটা কি লীলা মজুমদার। আমরা দেখতে পাচ্ছি বুনোহাঁস গল্পটি লীলা মজুমদারের লেখা। উত্তরটা আমরা বলে দেবো যে বুনোহাঁস গল্পটি মূলত লীলা মজুমদারের লেখা। ঠিক আছে, এখানে কিন্তু লীলা মজুমদার তোমার হবে। এরপরে তোমার গিয়া হলো, বুনোহাঁসরা জোয়ানদের তাঁবুতে কি খেতে? জোয়ানদের তাঁবুতে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এসব খেতে দেব। বাড়ির জন্য ওদের মন কেমন করতো? ওখানে কাদের কথা বলা হয়েছে? এখানে জোয়ানদের কথা। জোয়ানরা নিজের বাড়ি ও পরিচিত জায়গার জন্য মন খারাপ করতো। কারণ তারপরে জোয়ানরা কখন দেখে যে হাঁস দুটি উড়ে চলে গেছে? লীলা মজুমদারের বুনোহাঁস গল্পে জোয়ানরা তাদের সকালের কাজ সেরে এসে দেখে যে হাঁস দুটি উড়ে চলে গেছে। বসন্তের আগমনে যখন পাহাড়ের বরফ গলতে শুরু করে এবং হাঁসটির ডানা সুস্থ হয়ে ওঠে, তখন একদিন তারা তাদের নিজেদের দেশে ফিরে যায়। তাহলে আমাদের এভাবে উত্তরগুলি দিতে হবে। তারপরে ডুলং 2-3, সুবর্ণরেখা, এগুলি কিসের নাম? ডুলং, সুবর্ণরেখা, এগুলি হচ্ছে তোমার নদীর নাম। ডুলং ও সুবর্ণরেখা পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড অঞ্চলের দুটি নদী। শূন্যস্থান পূরণ করো। ড্যাশ ভরা মন ভোলা, গল্প ভরা মন ভোলা, অর্থাৎ এখানে গল্প ভরা হবে, কারণ এটা তোমার আমরা একটু আগে দেখিয়েছি যে গল্প ভরা মন ভোলা, এই যে এখানেই লেখা আছে, কাঁধের উপর এই ঝোলা, গল্প ভরা মন ভোলা, তাহলে এই গল্পটা লিখে দেবে। ঠিক আছে, এরপরের প্রশ্ন,
এরপরে প্রশ্ন হচ্ছে আল মাহমুদ কোন দেশের কবি ছিলেন? তাহলে আমরা দেখি আল মাহমুদ জন্ম বাংলাদেশের কুমিল্লার ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় থেকেই তার কবিতা ও গল্প দৈনিক সত্যযুগ পত্রিকায় ছাপা হয়। হ্যাঁ, তাহলে আসলে আল মাহমুদ হচ্ছে বাংলাদেশের কবি। এরপরে হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল? এ দেখো, থানায় গিয়ে সেদিন ভোরে বললেই কেঁদে হাবু, নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড় বাবু। অর্থাৎ এখানে থানায় গিয়ে, তাহলে আমরা উত্তরটা দেবো কি, হাবু কোথায় গিয়ে? হাবু থানায় গিয়ে দারোগা বাবুর কাছে নালিশ জানিয়েছিল। কুচকুচে কালো পদ্ধতি কোন ধরনের বিশেষণ? এটা কোন গুণবাচক বিশেষণ, এটি কোনো বস্তুর গুণ ও বৈশিষ্ট্য বোঝায়, তাই এটি গুণবাচক বিশেষণ। তারপরের প্রশ্ন হচ্ছে অবিমলা নেমা একবার, এখানে কাকে নেওয়ার কথা বলা হয়েছে? আমরা যদি দেখি লাইনটা পড়ে আসি, কাঁদিলে দুরন্ত খোকা রাখা তারে ভার, তার বেলা অবিমলা নেমা একবার। তাহলে দুরন্ত খোকার কথা বলা হয়েছে। কাকে নেওয়ার কথা বলা হয়েছে? দুরন্ত খোকার কথা। ঠিক আছে। তাহলে আমার পরের প্রশ্ন যদি আবার দেখি, পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন হচ্ছে কাব্য হবে জুল ও কলরব, কারা কলরব করছে? তা আমরা যদি লাইনটা দেখে আসি, কাব্য হবে জুল ও কলরব, কি আর করি পকেট থেকে খুলে ছড়ার বই, পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই। তাহলে আমরা উত্তরটা এখান থেকে দেখব যে অবিমলা, নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা বিমলার অভিমান কবিতায় অবিমলা নেমে একবার বলতে বিমলার ছোট্ট ভাই অবনী বা দুরন্ত খোকাকে কোলে নেওয়ার কথা বলা হয়েছে। কাব্য হবে জুল ও কলরব, কারা কলরব ঝুলছিল? সেই রাতে জেগে থাকার দল, কবির কাছে জোনাকিরা ছিল ফুল, পাখিরা ছিল কলরব জুড়ছিল। সন্ধি বিচ্ছেদ করো, নাচ জামাই নাতি, নয়কার তরসী নাতি, জয়কার ময়কার রস্বই, নাতি জামাইকে নাচ জামাই বা নাচ জামাই বলে, দুটি শব্দ মিলে এই সন্ধি হয়েছে। এরপর আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন কি, নিচের এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো যে কোনো দুটি। তো এখানে প্রথমটা যদি বলি, এটা পক্ষীরাজ। পক্ষীরাজ মূলত যদি বলি, পক্ষীরাজ বলতে রূপকথার গল্পে থাকা ডানাওয়ালা ঘোড়া বোঝায় যা আকাশে উড়ে। তবে আজগুবি, এটা হচ্ছে আজগুবি। আজগুবি বলতে বোঝায় অদ্ভুত, অস্বাভাবিক বা অবিশ্বাস্য ধরনের কথা বা ঘটন। হ্যাঁ, টিরা পোমা অর্থাৎ পোড়ামাটি বলতে আগুনে পোড়ানো মাটি বোঝায়, এটি দিয়ে মূর্তি, ইট, বাসন বা অলঙ্কার তৈরি করা যায়। তারপরে আদিপুরুষ আদিপুরুষ বলতে কোনো বংশের প্রথম পুরুষ বোঝায়। এরপরে অর্থ লেখো। কলরব অর্থ অনেক মানুষের বা পাখির একসাথে কোলাহলপূর্ণ শব্দ। মিনার মসজিদের পাশে থাকা উঁচু টাওয়ার বা স্তম্ভ। উটকো অর্থ অপ্রত্যাশিতভাবে এসে পড়া বা অবাঞ্ছিত। বিমর্ষ, মন খারাপ বা দুঃখিত বা হতাশ। হ্যাঁ, এই ছিল তোমার টোটাল 4 নম্বরের মডেল প্রশ্ন, যেটা রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে নেওয়া। তোমরা এরকম করে আরও অনেক প্রশ্ন আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।